নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের দুটো সিরিজের ক্লাস আসছে। একটা হচ্ছে বাংলা ব্যাকরণের উপরে সেট আকারে ক্লাস নিয়ে আসছি, আর একটি হচ্ছে আমাদের জিকে এর উপরে বিভিন্ন প্র্যাকটিস সেটের ক্লাস আসছে। তো এই যে ক্লাসগুলো আমরা নিয়ে আসছি তোমাদের সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক এই ক্লাস তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ তোমাদের যেখানে প্রশ্নপত্র যে টাইপের আসে সেই টাইপের প্রশ্নপত্র সেট করা হচ্ছে এই ক্লাসগুলোতে। তো অবশ্যই প্রত্যেকই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। প্লেলিস্ট আকারে আমাদের রয়েছে সমস্ত ক্লাস বাঁকুড়া কোড ক্লাস বলে। ওকে, তো ইউটিউব চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিও। আদারওয়াইজ তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইখানে ক্লিক করে জয়েন হয়ে গেলে সেখানে তুমি কিন্তু সমস্ত ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে। চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লি যখন ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল তখন কে ভাইসরয় ছিলেন? লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড ওয়াভেল? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তার আগে আমাকে জানতে হবে যে দিল্লি যখন ভারতের রাজধানী হয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল আগে কলকাতা। তো কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। এই পয়েন্টটা মনে রাখবে। স্থানান্তরিত হয় বললাম 1911 সালে, বাট কবে থেকে রাজধানী হয় দিল্লি ভারতবর্ষের? 1912 সালে। 1912 সাল থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লি হয়। তাহলে এই পয়েন্টটা তোমরা একটু অবশ্যই মনে রাখবে। এবং মনে রাখবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা হয়েছিল দিল্লি দরবার যখন আয়োজন হয় সেই সময় 1911 সালে। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। তো ভারতের যখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে বা দিল্লি যখন ভারতবর্ষের রাজধানী হচ্ছে সেই সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে? 1929, 1934, 1942 নাকি 1931? দেখো এই যে চারটে অপশনস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। 1942 থেকে প্রশ্ন আসে। ভারত ছাড়া আন্দোলন কবে হয়? তো ভারত ছাড়া আন্দোলন হয়েছিল 1942 সালে। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়া আন্দোলন ঘোষণা হয়। এইখানে আমাকে বলেছে মিরাট ষড়যন্ত্র মামলা। তো মিরাট ষড়যন্ত্র মামলা এটি হয়েছিল 1929 সালে। অপশন এ হবে সঠিক উত্তর। 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, দ্যাটস ওয়াই মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। এবং মিরাট যে কনস্পিরেসি কেস, মিরাট ষড়যন্ত্র মামলা, এইখানে তিনজন ব্রিটিশ কে ছিল অভিযুক্ত। তিনজন ব্রিটিশ অভিযুক্ত ছিল ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন। এই তিনজন ছিল। প্রত্যেকের লিস্টটা দেখে নাও এখানটা একটু অবশ্যই। 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত তিনজন ব্রিটিশ হচ্ছে ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস এবং লেস্টার হাচিনসন। আর এই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন ভারতীয় হচ্ছে মুজাফফর আহমেদ, এস ডাঙ্গে, এস বি ঘাটে, ডক্টর জি অধিকারী এবং পিসি যোশী, এস এস এম রাজকার এবং শওকত উসমানী প্রমুখ ব্যক্তি ছিলেন এখানে যুক্ত। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন? ভগৎ সিং, মোহাম্মদ ইকবাল, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? এই প্রশ্নটা একটু কনফিউজ হয় প্রত্যেকে, কারণ এটাকে পপুলারাইজ করেছিলেন কে বা কে দিয়েছিলেন এইভাবে কিন্তু প্রশ্ন হয়। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রণয়ন এবং ধারণা করেছিলেন হচ্ছে মাওলানা মোহানি, বাট এটাকে পপুলারাইজ করেছিলেন হচ্ছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটিকে ভগৎ সিং। সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর এখানে অ্যাকর্ডিং টু দিস অপশনস। বাট আমরা ডিটেলসে যখন দেখবো তখন দেখে নাও এখানটা লেখা রয়েছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রণয়ন ও ধারণা করেছিলেন মাওলানা মোহানি। ভগৎ সিং এই স্লোগানটি ব্যবহার করে জনপ্রিয় করেছিলেন। সর্বপ্রথম পাকিস্তানের ধারণাটি দিয়েছিলেন কে? অনেকবার পরীক্ষাতে আসে তোমাদের, মোহাম্মদ ইকবাল। এই পয়েন্টটাও দেখে নাও। মোহাম্মদ ইকবাল ভাঙ্গ ইদারা বইয়ের লেখক ছিলেন এবং দার্শনিক, কবি, রাজনীতিবিদ হিসাবে আল্লামা মোহাম্মদ ইকবাল একজন উর্দু ভাষার স্থায়ী দেশাত্মবোধক কবিতা যেটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা, এটা কিন্তু তিনি রচনা করেছিলেন। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের পরীক্ষার জন্য এই যে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাসগুলো কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি ছোট্ট ঘোষণা দিয়ে দেবো এখানটায়। যে সমস্ত পরীক্ষার্থীরা টার্গেট করছো বাঁকুড়া কোর্টের এক্সামটিকে ক্র্যাক করবে এইবারেই, অর্থাৎ পরবর্তী আর কোনো এক্সামের জন্য অপেক্ষা নয়, কারণ এইবারে তোমাকে চাকরিটা পেতে হবে, তাদের জন্য নিয়ে আসা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষা কমপ্লিট ম্যাটেরিয়াল। এবং এই যে ম্যাটেরিয়াল রয়েছে সিলেবাস অনুযায়ী যে সমস্ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো রয়েছে, ফর এক্সাম্পল বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব, অ্যারিথমেটিক বা পাটিগণিত, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কমপ্লিট নোটস তোমরা এখানে পাবে, স্টাডি ম্যাটেরিয়ালস। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা এই নাম্বারটিতে প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। এবং হোয়াটসঅ্যাপ করার পর তোমাকে ডিটেলসটা বলে দেওয়া হবে। তারপরে তুমি এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা দিলে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে তবেই তুমি এই ম্যাটেরিয়ালটি পাবে। এই মুহূর্তে 50% ডিসকাউন্টে এটি দেওয়া হচ্ছে। দেরি একদমই করো না,
যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, সংগ্রহ করে নাও আজকে এই ক্লাসটি দেখার পরে, কারণ বহু ছেলে মেয়ে ইতিমধ্যে সংগ্রহ কিন্তু করে নিয়েছে। তো এস ইওর প্রিপারেশন উইথ আস, এবং তোমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, দেরি একদমই করো না। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ, কর্সিকা, সিটা নাকি ফ্যাজেলা? জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমাদেরও পরীক্ষাতে আসে বিগত বছরের প্রশ্নপত্র দেখলে। আর হ্যাঁ, তোমাদের পিওয়াইকিউ সলভ করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। বাংলা ব্যাকরণের উপরও সলভ করা আছে, তোমাদের জিকেরও সমস্ত কিছু সলভ করা আছে, আর ম্যাথের যে সমস্ত কোশ্চেন ছিল সেই টাইপেরই আমাদের এই ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে ম্যাথ। ওকে, এমিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, দেখো হাইড্রা হচ্ছে কর্সিকা, কেঁচো হচ্ছে সিটা, ইউগ্লিয়ান হচ্ছে ফ্যাজেলা এবং প্যারামেসিয়াম হচ্ছে সিলিয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কানপুর, রাঁচি, কটক নাকি লখনৌ? কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? দেখো কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত উড়িষ্যার কটকে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বিভিন্ন কেন্দ্রীয় গবেষণাগার থেকে প্রশ্ন পরীক্ষাতে কম বেশি এসেই থাকে, তো অবশ্যই আমরা লিস্টটা দেখে নেবো। যেরকম কেন্দ্রীয় আলু গবেষণাগার হিমাচল প্রদেশের সিমলাতে রয়েছে, কেন্দ্রীয় আখ গবেষণাগার তামিলনাড়ুর কোয়েম্বাটুর, কেন্দ্রীয় তামাক গবেষণাগার ভিভিআই করবে প্রত্যেকে রাজমুন্দ্রি অন্ধ্রপ্রদেশ, কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা উড়িষ্যা। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? ভিভিআই করবে, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে ওয়েস্ট বেঙ্গলের। তোমাদের বলছে কি সার্কের সদস্য নয়, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ নাকি মায়ানমার? সঠিক উত্তরটি হবে ডিয়ার স্টুডেন্ট অপশন ডি, মায়ানমার ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সার্কের ফুল ফর্ম কি? দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার ফুল ফর্ম হচ্ছে সার্কের। ওকে, 1985 সালে 8ই ডিসেম্বর এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সার্কের সদস্য দেশগুলি যদি দেখো, এখানে দেখো বাংলাদেশ রয়েছে, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে। এর হেডকোয়ার্টার কোথায়? অনেক সময় পরীক্ষাতে ডিরেক্টলি কোশ্চেন আসে, নেপালের কাঠমান্ডুতে রয়েছে সার্কের সদর দপ্তর। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করে কে? হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট, ড্যাম্পিয়ার এবং হজেস। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে, সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেন ড্যাম্পিয়ার হজেস, এবং এটাকে ড্যাম্পিয়ার হজেস লাইনও বলা হয়। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরবন থেকে বেশ কিছু প্রশ্ন রিপিট হয়, যেরকম কবে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়, কবে এটাকে রামসার সাইট ঘোষণা করা হয় ইত্যাদি, এই টাইপের সমস্ত ইনফরমেশন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় 2019 সালে, পরীক্ষাতে অনেকবার এসে গিয়েছে ইতিমধ্যে। সুন্দরবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় 1984। খুব ইম্পর্টেন্ট কিন্তু, শুধুমাত্র যে তুমি বাঁকুড়া কোর্ট পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাতে নয়, আপকামিং সমস্ত এক্সামে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তোমাদের ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, সমস্ত পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। 1973 সালে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয়, 1977 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়, 1987 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। তাহলে প্রত্যেকটি পয়েন্ট তোমার জন্য ভিভিআই, এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট পরবর্তী কোশ্চেন, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নাকি রাজস্থান? বলো কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেওলাদেও জাতীয় উদ্যান এটি রাজস্থানে অবস্থিত, অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো আমাদের বিহারে রয়েছে একমাত্র জাতীয় উদ্যান বাল্মীকি জাতীয় উদ্যান, মোস্ট ইম্পর্টেন্ট। উড়িষ্যাতে রয়েছে ভিতরকনিকা, নন্দনকানন, শিমলিপাল, এই তিনটি মোস্ট পপুলার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি 6টি মোট জাতীয় উদ্যান রয়েছে, 6টি মোট জাতীয় উদ্যান রয়েছে, বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা এবং সুন্দরবন জাতীয় উদ্যান, মোট 6টি রয়েছে। রাজস্থানে রয়েছে সারিস্কা, মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মাউন্ট আবু, রানাথাম্বার জাতীয় উদ্যান। এই রানাথাম্বারটা পরীক্ষাতে আসে, কেওলাদেওটা পরীক্ষাতে আসে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ডাক, সংকোচ, কালজানি নাকি করলা? দেখো তোমাদের সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংকোচ নদী। পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে সংকোচ রিভার, অপশন বি হবে সঠিক উত্তর। আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে সংকোচ নদী। ভুটানে এই নদীটি মংচু নামে পরিচিত। সংকোচ নদী ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরের প্রধান উপনদীগুলোর মধ্যে একটি। ভুটানে এই নদীটি 214 কিলোমিটার এবং ভারতে 107 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম? তোমাদের 2011 সেন্সাস থেকে প্রশ্ন। দেখো সব থেকে কম জনসংখ্যা বলেছে, সব থেকে বেশি বললে হতো উত্তরপ্রদেশ, সব থেকে কম মানে সিকিম হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক ঝলকে আমরা 2011 সেন্সাস থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব বা জনঘনত্ব বলতে গেলে বিহারে, সেকেন্ড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব অরুণাচল প্রদেশে, আর সর্বাধিক জনসংখ্যার রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য সিকিম। লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কেরলে 1084 জন, এবং সব থেকে কম লিঙ্গ অনুপাত হরিয়ানা 843 জন। সর্বোচ্চ সাক্ষরতার হার রাজ্য কেরালা, এবং সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে বিহার। তাহলে প্রতিটি পয়েন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, 74.04
74.04 লিটারেসি রেট, এটাও কিন্তু মনে রেখে দাও। নেক্সট চলো পরবর্তী কোশ্চেন, টিয়ার গ্যাসের উপাদান কোনটি? ইথেন, মিথেন, ক্লোরোপিক্রিন নাকি ইথার? টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস যেটা ইউজ করা হয়, পুলিশরা দেখবে ইউজ করে অনেক সময় কোনো মবকে কন্ট্রোল করার জন্য। সঠিক উত্তরটা হবে অপশন সি, ক্লোরোপিক্রিন ইজ দ্য রাইট আনসার। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। টিয়ার গ্যাস ল্যাক্রিমেটর এজেন্ট নামে পরিচিত, এটি একটি রাসায়নিক যৌগ যার অধিকাংশ একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, গুরুতরভাবে চোখে, শ্বসনে এবং ত্বকে জ্বালা সৃষ্টি করে, অর্থাৎ বিভিন্ন মবকে আটকাতে পুলিশরা অনেক সময় ইউজ করে এই ক্লোরোপিক্রিন, যেটা টিয়ার গ্যাসের মধ্যে রয়েছে। ওকে, চলো নেক্সট, জিআই ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য। জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটা প্রথম ভারতীয় পণ্য সেটা হচ্ছে দার্জিলিং টি। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, 2003-4 সালে এটা পেয়েছিল। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, সুপ্রিম কোর্টে কতজন বিচারক রয়েছেন? দেখো সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারক রয়েছেন এবং রিসেন্টলি আমরা দেখলাম সুপ্রিম কোর্টের নতুন বিচারক নিযুক্ত হয়েছেন, এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কে হয়েছেন। 51তম প্লাস রয়েছে হচ্ছে 33 জন আদার বিচারপতি, অর্থাৎ মোট 34 জন। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই নাকি গুরুগ্রাম? কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন এ, বেঙ্গালুরু ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বেঙ্গালুরুর অন্যান্য উপনাম যেরকম ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, স্পেস শহর বলা হয়, বিজ্ঞান নগরী বলা হয়, ভারতের উদ্যান নগরী বলা হয়, পেনশনদারদের শহর বলা হয় বেঙ্গালুরুকে। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, দার্জিলিংকে বলা হয় হিমালয়ের রানী, আর হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে ভোটের অধিকার হলো একটি কি? দেখো ভোটের অধিকার হচ্ছে ভারতে একটি আইনি অধিকার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বহুবার পরীক্ষাতে এসেছে এবং অ্যান্সার এটাকেই বেশিরভাগ চুজ করেছে দেখলাম অ্যান্সার কিতে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অনেক সময় এটাকেও কনসিডার করা হয়। ওকে, বাট এখানটায় দেখবে তোমাদের কি বলা হচ্ছে, ভোটের অধিকার একটি সাংবিধানিক অধিকারের পাশাপাশি একটি আইন অধিকার, সুতরাং সমস্ত সাংবিধানিক অধিকার আইন অধিকার, দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 326 নম্বরে এই ভোটাধিকার রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম? পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান নাকি বাঁকুড়া? পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম? গম উৎপাদনে, ধান উৎপাদনে কোন জেলা প্রথম? এই টাইপের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। তো মুর্শিদাবাদ জেলা গম উৎপাদনে প্রথম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরপর তিনটে র্যাঙ্ক আমরা দেখবো গম এবং ধানের। দেখো গম উৎপাদনে প্রথম মুর্শিদাবাদ 3.47 লক্ষ টন প্রথম, নদিয়া হচ্ছে দ্বিতীয় এবং বীরভূম তৃতীয় স্থানে রয়েছে গম উৎপাদনে। ধান উৎপাদনে বর্ধমান জেলা প্রথম, পশ্চিম মেদিনীপুর জেলা দ্বিতীয় এবং মুর্শিদাবাদ জেলা হচ্ছে তৃতীয় পজিশনে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তার আগে জেনে নাও ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন। শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নিযুক্ত হন। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিয়ে যে কোনো সময় অফিস থেকে পদত্যাগ করতে পারেন। তিনি রাষ্ট্রের প্রধান। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই পয়েন্টটাও কিন্তু পড়ে, এই পয়েন্টটাও পড়ে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি 2026 সালের মধ্যে ভারতের প্রথম H125 হেলিকপ্টার চালু করবে? টাটা, এয়ারবাস, হল নাকি এ এবং বি উভয়? সো অপশন কোনটা হবে সঠিক উত্তর? দেখো এখানে টাটা এবং এয়ারবাস এই দুটো কোম্পানি H125 হেলিকপ্টার চালু করবে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মাসুদ পেজেশকিয়ান কোন দেশের রাষ্ট্রপতি হন? ইরান, কাজাখস্তান, আর্মেনিয়া নাকি সুদান? মাসুদ পেজেশকিয়ান কোন দেশের রাষ্ট্রপতি হন? ইরানের। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে কে? 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে হচ্ছে কার্লোস আলকারাজ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হাওয়াই মিয়াজিকো কোন দেশ থেকে মর্যাদাপূর্ণ রামান ম্যাগাসাসি পুরস্কার 2024 পেয়েছেন? হাওয়াই মিয়াজিকো ইনি হচ্ছেন জাপানের বাসিন্দা। অপশন বি হবে সঠিক উত্তর। রামান ম্যাগাসাসি পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়। এই পুরস্কার 1958 সালে প্রথম দেওয়া শুরু হয়, এশিয়ার নোবেল শান্তি পুরস্কার। এবং 2024 সালে কারা কারা পেয়েছে? 5 জন মোট পেয়েছে। হাওয়া মিয়াজিকি জাপানের অ্যানিমেটর একজন, ফারবিজা ফারান ইন্দোনেশিয়ার পরিবেশবিদ এবং কর্ম ফুন্টসো ভুটানের এবং ডক্টর নুবেন থি এনগক ফুয়ং ভিয়েতনামের এবং রুরাল ডক্টর মুভমেন্ট থাইল্যান্ড থেকে পেয়েছে। এই 5 জন ক্যাটাগরিতে রামান ম্যাগাসাসি অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে বাছাই করা আমাদের এই ছিল জিকে উইথ এক্সপ্লেনেশন তোমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে। আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। সমস্ত ক্লাস আমাদের রয়েছে প্লেলিস্ট আকারে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্র্যাক ডাব্লিউবি এক্সাম। প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যাবে প্রতিদিন ক্লাস আপডেট, কুইজ পার্টিসিপেশন, সমস্ত কিছু পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।